হ্যাঁ আচ্ছা এইখানে একটা ছোট চার্ট আছে বাগবাইটা বলে জায়গাটা আছে না। হ্যাঁ হ্যাঁ করতে করতেই বড় হয়ে যায় ভিডিওগুলো এটাই। এই যে চলে এলাম এই যে শিবনিবাসের এইটাই তো বলছো তো? হ্যাঁ এটা হচ্ছে শিবনিবাসের ব্রিজ, এটা নদী। হ্যাঁ আমরা ওই 4:48টা ধরবো দাদা। ও অনেক আগে হয়ে যাবে না? ওটা সময় লাগবে, ওটা হাতে দিয়ে 3:30 বেরোবো আমরা। 3:30 বেরোবো। চলে যাচ্ছে শিবনিবাসে না? ইসলামাবাদ বাজার। ওকে না না এ কি আমরা জানি না। ও আচ্ছা দেখাবেন। ভালো চায়ের দোকান তার দিকে একটু তার ছিল না, চা খেতে হবে। হ্যাঁ 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 ঠিক আছে এ বাবা তৈরি করে হ্যাঁ আমার এক মাসের ট্রেনিংটা হয়েছে হাবড়া হাটুপাড়া। আচ্ছা ও এটা শিবনিবাসে যাবে? ও মন্দির আছে সামনে, এই তো জামা প্যান্টের হাট বসে গেছে। ও শিবনিবাসের মন্দির আর দেখা যাচ্ছে। হ্যাঁ প্রেশারের ওষুধ আমি এবার যেটা লিখে দেবো আমার কাগজ দিয়ে দিবো। এটা কোন দিকে গেল? আসলে পরে আর একদম বেশি খেতে ও আচ্ছা আচ্ছা এখন বিড়ি হয়ে গেছে না? দেখো বালে একটু একটা লবঙ্গ দাও। 1 কাঠা 5 কাঠার মধ্যে পুকুর করে চাষ করছে, এইগুলো বলছে ক্ষতিকর। না ভাই আমি যে জ্যান্ত মাছ ছেড়ে দিয়েছি খাওয়া। হ্যাঁ, মেদিনীপুর গেলে খুব ভালো। দীঘা যাওয়ার পথে বাসে করে সাদা রকমই হয় কত। হ্যাঁ, খাবো খাবো। ওই বলা আছে আজকে কি ডান দিকে ঢুকে? এটা হচ্ছে চার দোকান না। চা খাবো চা খাবো। হয় দেখে একই রকম। হ্যাঁ এই দেখো এই মন্দিরটা দেখো, নতুন একটা মন্দির হচ্ছে। কোথায় আটকে? শিব মন্দির। আর বলে অক্সিজেন দিয়ে না। হ্যাঁ তোমরা তো মন্দির। বাকিটা তৈরি হচ্ছে মানে কমপ্লিট এই হ্যাঁ আমরা কিন্তু এখন প্রকৃতিকে হাওয়া লম্বা সরু সরু চাল, ওটা একটাও চাল না তৈরি করে, ওটা কারখানায় তৈরি করে। আমার বাড়িতে দাদু একবার চাল লাগাতো, মানে এখন ওই ইয়েটা নেই, দাদু তো বেঁচে নেই আর সেই চালগুলো না দারুণ ব্যাপার। হ্যাঁ ওই চাল এখন প্যাকেটে করে বিক্রি হয়, দাম কত? 100 টাকা কিলো বোধ হয় ওগুলো। ওগুলো কি মোটা হ্যাঁ ওটা আউশ চাল, আউশ চাল বলে আউশ চাল। ওগুলো দেখতে হ্যাঁ এই যে এখানে একটা শ্মশান আছে। আরো সামনে, এই তো সামনে এই মোড়টা। আমি কালকে যাবো। হ্যাঁ আমি কালকে যাবো, আমি আজকে এক্ষুনি বানাবো। ওদের ওখানে ব্রিজ হয়েছে না ঠিক আছে? হ্যাঁ দেখলাম। হ্যাঁ 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 এই হচ্ছে শ্মশান। ওখানে মানে বডি যায় আসে না মনে হচ্ছে বম। এখন আছে কি না বা যারা পারে না। হ্যাঁ 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 এইখানে তো গঙ্গা নেই, সামনে নদী।
এইটা আগে ইয়ে ছিল, এখন ঢালাই করে সুন্দর করে দিয়েছে। এগুলোকে বলে বাউর, বলে বাউর। আছে এখানে কতজন আছে আমাদের লোকজন? এখানে তো আমাদের না না এখানকার লোকাল আছে, হ্যাঁ ওরকমই। এখানকার লোকাল ক্রিয়াবান হয়তো আমাদের রানাঘাটের মধ্যে এটা তো অনেক একজন দিলে চারজন মানে তার সঙ্গে থাকবে একসাথে, হ্যাঁ উৎসাহ। দলবদ্ধ হয়ে একই রকম। যখন অনুষ্ঠানের সময় এক জায়গায় হচ্ছে, আবার সবাই যখন অনুষ্ঠান হয়ে গেলে সবাই সবার মতো করে চলে যাবে, সবাই সবার ক্রিয়া করবে, সবাই যোগাযোগ থাকবে, সব যোগাযোগ থাকবে, সব থাকবে, কিন্তু মানে বেশি মানে সংগঠন বেশি বাদ দিতে পারবে না, না, না। তার মতো করে ওর ভালো চলবে। হ্যাঁ ও ভেবেছে, বলছি তা মানে ওর মতো করে ও ভাবছে এরকম থাকবে, এবার কোনটাই সবটাই ঠিক আছে, হ্যাঁ সবাইকে সবাই নিয়ে সবাই চলতে থাকবে, হবে, সবার যখন মতো করে যখন সবাই উৎসাহ থাকবে। মানে চেক আপে ব্যাপার ছিল নাকি? হ্যাঁ সেখানে গেছিল তো, এখন এটা চলছে। তাতে টিয়া টিয়া করতে পারতো তো? হ্যাঁ সে বাবা ও রাত্রি 12টা বাজলে পরে ও করছে। বাহ পাটারা হ্যাঁ? না না আমাদের ওই ঠাকুরেরই ছোটখাটো প্রোগ্রাম করি তো আমরা, সেটাই তুলে রাখি। হ্যাঁ, পরে আসবো, ওই যে আসবো আবার আমাদের বিপ্লবদার সঙ্গে কথা বলো তুমি। হ্যাঁ ওর নাম্বার রেখেছিলাম। এই আমার কাছেও আছে, সেই ঘুরের জন্য। হ্যাঁ না 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 রাস্তাটা প্লেন নেই, রাস্তাটা অসমান আছে। অসমান আছে। এইসব মাটি নদীটা ওইটা না? না না, এটা বাউর বলে। হ্যাঁ। নিয়ে যাওয়া জল। হ্যাঁ তাই এই নদীটা ও এটা এইটুকু বেশি বড় নেই। এই যে ঘুরের মুখে রাস্তাটা খারাপ ছিল, এবার ওটা ঠিক করে দিয়েছে। ঠিক করেছে, হ্যাঁ। কত আনন্দের বিষয় সেটা বুঝতে পারছি যে পরিশ্রম করার যে একটা ফল মালিক দেয়, সত্যিকার খুব খুশি লাগছে। সবাই এসেছেন, সবাই আনন্দ করুন, সবাই একসাথে সবাই আমরা আনন্দ করি এবং সামনেবার যেন এটা আবার হয়, সবাই এটাই প্রার্থনা করবেন, কারণ এটাই আমাদের প্রার্থনা। সামনেবার যেন এই প্রোগ্রাম আমরা আবার আসুক, সবাই ভাঙাতে হবে তো। এটা কিসে? দুটো 50 আমার কাছেও তো নেই। ঠিকঠাক মতো ও, আমার কাছে 20 টাকার নোট আছে। সেইভাবে অনুষ্ঠানটা পরিচালিত করবেন, সবারই কামনায় আমরা আশা করছি। এই বলে আমি ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় গুরুদেব, জয় ভগবান। হ্যাঁ 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 এই যে এবার আমরা মঞ্চে আহ্বান করছি শ্রীমতী রুবি ভৌমিককে। শ্রীমতী রুবি ভৌমিক হ্যাঁ হ্যাঁ শ্রীমতী রুবি ভৌমিক একটুখানি তুলে নিয়ে গুটি গুটি পায়ে আসছেন, অনুগ্রহ করে আপনি মঞ্চে আসবেন। হ্যাঁ আমাকে কুটস্থই আমার রূপ, দুটো নিচ্ছ তো? কুটস্থকে দেখলে এটা আমাকে দেবো তো? আমাকে দেখা হয়। গৃহীর ভগবান না,
এই বিশেষ আমরা সকলেই সাক্ষী হয়ে থাকলাম। পরমারাধ্য গুরুদেবের ৭৬তম শুভ আবির্ভাব তিথি স্মরণীয় বরণীয় বনবিবিতলার এই পুণ্যভূমিতে বাহ, এক্সেলেন্ট। এই আয়োজনের বিশেষ পরিকল্পনা শ্রী সৈকত এবার গুরুদেবের স্নেহধন্যা সন্দীপা ঘোষ তার গুরুদেবের শুভ আবির্ভাব তিথিটি স্মরণীয় করণীয় করে রাখতে বাহ, আরো একটা কেক আছে। পরমারাধ্য ৭৬তম শুভ আবির্ভাব তিথিকে ক্রিয়ার মাধ্যমে সকলেই প্রণাম জানিয়েছেন। এবার কথামালার মালা সাজিয়েছেন শ্রী বিমল ব্যানার্জি। তাকে আমরা মঞ্চে আহ্বান করছি। বিশিষ্ট পত্রকার এবং গুরুদেবের অন্যতম স্নেহধন্য শ্রী বিমল ব্যানার্জি। শ্রী বিমল ব্যানার্জি। ও সুখেন্দ্র বাবু, খা খা খা। ওটা পাওনি না? তাহলে কি বই নিয়ে পড়তে হবে, এবার পড়া শুরু করে দিতে হবে। অদ্ভুত জায়গা, খুঁজেই পাওয়া যায় না এরকম জায়গা। আসলে আমি প্রথম থেকে আমরা যে গল্পে বিক্রি করছিলাম সেগুলো খুব ভালো করেছি।
তিনি একদিন ছাদে বসে আলসের ধারে বসে এইগুলো ভাবছিলেন। ভাবতে ভাবতে হঠাৎ চাউর একটা খসে গেল, খসে তিনি পড়ে যেতে লাগলেন। পড়তে পড়তে কিন্তু হঠাৎ দেখলেন তার শরীর হালকা হয়ে গেল। তিনি পড়লেন বটে, কিন্তু কোনো রকম লাগলো না। তখন তিনি একদম দাঁড়িয়ে গেলেন, কোনো রকম লাগলো না। তখন ওই শ্যামাচরণ পঞ্চানন ভট্টাচার্য বলেছিলেন, দেখো, উৎকট প্রারব্ধ না থাকলে কোনো ক্রিয়াযোগীর অপঘাতে মৃত্যু হয় না। আর একটা হচ্ছে এই নিতাই চরণ বন্দ্যোপাধ্যায়, তিনি হাওড়ায় বদলি হলেন রেলে। সেখানে বদলি হয়ে তিনি হোমিওপ্যাথিক ডিপ্লোমা করলেন। সেই হোমিওপ্যাথিক ডিপ্লোমা করার পরে তার চিকিৎসা এত পারদর্শী হয়ে গেলেন যে রেলের চাকরি ছেড়ে দিয়ে ওই চিকিৎসাই করতে লাগলেন এবং অনেক উচ্চ চিকিৎসা করতে পারলেন। ইনি কিন্তু ওনার এক শিষ্য, তার নাম হচ্ছে সরোজ লাহিড়ী, যাকে বাক্সারা লাহিড়ী বাবা বলে উনি প্রসিদ্ধ। তিনি ওর কাছে দীক্ষা নেবার পর তিনি একদিন বলছেন যে তিনি আগে কিন্তু সরোজ লাহিড়ী আগে পাহাড়ে ঘুরেছেন। তিনি একদিন বলছেন যে যারা পাহাড়ে পর্বতে ঘুরে অর্ধাহারে সাধনা করে তার যেটুকু সঞ্চয় করে, ইনি এইখানে শিবপুরের একদম কানাগড়িতে বসে সারা তার থেকে উন্নত সাধন করেছেন। তিনি কিন্তু খুব শৌখিন ছিলেন। নিতাই বন্দ্যোপাধ্যায় খুব শৌখিন ছিলেন। তিনি আদির পাঞ্জাবি পরতেন, সে বা সিল্কের পাঞ্জাবি, এবং শান্তিপুরের ধুতি পরে একদম জামাইবাবু সেজে বসে থাকতেন, হাতে একটা লাঠি থাকতো। তো সেই অবস্থায় তিনি কিন্তু কোনো কিছু ত্যাগ করেন। মাছের কালিয়া, মাংসের ঝোল, তারপরে লুচি, বেগুন ভাজা, কোনো কিছু ত্যাগ করেননি। সেই ত্যাগ না করেও তিনি বহুদূর উঠেছিলেন। একদিন উনি সন্ধ্যেবেলা ওই সরোজ লাহিড়ীর সঙ্গে ইভিনিং ওয়াকে বেরোতেন। একদিন বেরিয়েছেন, বেরোনোর পর তিনি বাঁ হাতটা সরোজ লাহিড়ী মুখে রেখেছেন। সরোজ লাহিড়ী তখন বলছেন, সরোজ, তোমার কষ্ট হচ্ছে না তো? বলো, কি যে বলেন, আপনার মতো আপনাকে আমি কাঁধে নিয়েও চলে যেতে পারি। তখন সঙ্গে সঙ্গে হাতটার উপর অনেক প্রেশার পড়লো, তাতে অনেক ভার মনে হলো। উনি বলছেন, উনি চলছেন লাঠি টুকটুক করতে করতে, সরোজ, কষ্ট হচ্ছে না তো? বলে, বাবা, আর পারছি না, 3 মণ ভারী মতো ওজন হয়ে গেল। যখনই বললো বাবা আর পারছি না, তখন হাতটা আলগা হয়ে গেল। এবং তখন নিতাই বাবা বললেন, সরোজ, অহংকার করতে নেই, সাবধান। এইরকম উনি ঘরে বসে ক্রিয়া করে প্রচুর প্রচুর অভিজ্ঞতা হয়েছে। একদিন সরোজ লাহিড়ীকে সরোজ লাহিড়ী মনে মনে ভাবছেন, আমাকে দেখতে হবে। উনি সবার কাছে শুনেছি উনি নাকি তক্তপোষের ওপর বসে সারা রাত সাধনা করেন, কিন্তু আমার এইগুলোতে খুব সন্দেহ হয়, যার জন্যে আমাকে দেখতে হবে, আমি এগুলো বিশ্বাস করি না। সে কী করলো, একদিন দালানে নিতাই বাবাকে খেতে দেওয়া হয়েছে। অন্য গুরুভাটের চোখ এড়িয়ে ওই নিতাই বাবার ঘরে গিয়ে লুকিয়ে থাকলো। অন্ধকার ঘর। খাওয়া দাওয়ার পর নিতাই বাবা ঘরে আসলেন। ঘরে আসার পর উনি কিছুক্ষণ শুয়ে শুয়ে কাগজ পড়লেন। তারপরে আলো নিভিয়ে তক্তপোষের উপর বসলেন। সরোজ লাহিড়ী তো একদম তলায় ঢুকে আছে, মশার কামড় খাচ্ছে। বলছে, কিছুক্ষণ পর দেখি যে সারা ঘরটা নীলাভ আলোয় ভরে গেল। অনেক সাধু মহাত্মা সব এসে তার ধ্যান করছে, যদি ওনার সঙ্গে কথা করছে, শিখছে। এইরকম বেশ কিছুক্ষণ হওয়ার পর পুরো ঘরটা একদম নীলাভ আলোয় ভরে গেল। এইরকম হওয়ার পর সরোজ লাহিড়ী কিছুক্ষণ মুখ বেরিয়ে দেখলো যে পাড়ার পুরো ঘরটা নীল হয়ে গিয়েছে,
অনেক সাধু মহাত্মা এসে ওনার সঙ্গে ইয়ে করছে, কথোপকথন করছে বা ধ্যান করছে। তখন বলে জয়বাবা বলে, সরোজ আর কত মশার খাবার খাবে, বেরিয়ে আসো, তোমার সন্দেহ মিটলো? তুমি দেখলে কত মহাত্মা এসে আমার সঙ্গে ধ্যান করছে বা ক্রিয়াযোগ সম্বন্ধে আলোচনা করছে। এই তো সরোজ লাহিড়ী তখন বুঝলো। একদিন সরোজ লাহিড়ী যাচ্ছে রাত্রি 10:30, ভেতরের মোড়ে 10:30টার সময় যাচ্ছে, দেখলেন একটা বুড়ি মানে ক্যাঁথা, শতছিন্ন ক্যাঁথা পরে বসে আছে। আমাকে একটা বাতাসা দিল, তার হাতে কুষ্ঠ একদম সব ইয়ে হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে হাতটা, কুষ্ঠ। আমাকে বাতাসে বললো, এ বেটা এটা খেয়ে নে। আমি একটু চুপচাপ থেকে বললাম, না বোধহয় মহামাও হতে পারে। তিনি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বাতাসাটা খেয়ে নিলেন সরোজ লাহিড়ী। খাবার পর তারপরে চোখ খুলে দেখছে কেউ কোথাও নেই। একটু দূরে দেখছে ওই নিতাই বাবা একটা ক্যাঁচা গায়ে দিয়ে হাসছে আর বলছে, সরোজ তুমি একটা ক্রিয়াযোগের একটা উন্নত ইয়ে থেকে প্রবেশ করলে, তুমি যদি এই বাতাসাটা না খেতে তাহলে খুব নষ্ট হয়ে যেত। এইরকম অনেক ঘটনা ওনার জীবনে হয়েছে।